নমস্কার, আমি প্রলয়। আজকে আপনাদের সামনে লাভা থেকে, একেবারে উত্তরবঙ্গ থেকে আপনাদের সামনে খবর করছি। এবং তৃণমূল কংগ্রেস যতটা তাড়াতাড়ি ভেঙে যাবে ভেবেছিলাম, তার থেকেও বেশি গতিতে তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে বলা ভুল। একটা দুর্নীতিগ্রস্ত দল, যার 90% বা তারও বেশি শতাংশ মানুষ কার্যত সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। তারা তো, তাদের মধ্যে একটা বড় অংশ ইতিমধ্যেই জেলে চলে গিয়েছেন। অনেকে আবার অপেক্ষা করছেন যে কখন তাদের ডাক আসবে, কখন তারা জেলে যাবেন। এর মধ্যেও একটা সুবিধাবাদী লোক রয়েছে। তারা নিজেদের সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি একেবারেই মুছে দেওয়ার চেষ্টা করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সমস্ত দোষটা চাপিয়ে দিয়ে চেষ্টা করছেন বিজেপির নতুন বোটে উঠে যাওয়া। এবং এটাতে আরো একটু জল ঢেলেছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্য। সেটা হচ্ছে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। দেখুন, মানে ভালো তৃণমূল এবং তার ভালো, এটা মানে একেবারে বলতে পারেন ওই শুভেন্দু অধিকারীর ভাষায় যে গরুর গাড়ির হেডলাইট কিংবা স্যান্ডো গেঞ্জির বুক পকেট, এইরকম বলতে পারেন। তৃণমূল কংগ্রেস তার আবার ভালো, এইটা যদি বাঁচতে হয় তাহলে আপনাকে বোধহয় শত সহস্র দিন উপাসনা তপস্যা করে ভগবানের কাছ থেকে নামটি জানতে হবে। এছাড়া আপনি এক চান্সেই বলে দিতে পারেন, সে যত বড় মাপেরই নেতা হোক কিংবা সে অধ্যাপক হোক বা যাই হোক, আপনি বলে দিতেই পারেন চোখ বন্ধ করে যে এই দুর্নীতির সঙ্গে জড়িত। যেমন ধরুন, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সৌগত রায়। তো সৌগত রায়কে আপনি ভাবুন, প্রফেসর মানুষ, কিন্তু কি তার মুখের ভাষা! তৃণমূল কংগ্রেস করার সাথে সাথে এত মানে উদ্ধত্ত, বলেছিলেন বিরোধীদের পিঠের চামড়া দিয়ে জুতো বানাবো। এইরকম উদ্ধত্তপূর্ণ বয়স্ক নেতা, এদের প্রফেসর বলতে লজ্জা করে। এরা বলেছিল যে ওই বোম টোম গুলো যখন প্রায় তৃণমূল কংগ্রেসে আশ্রিত মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ওই সমস্ত জেহাদি লোকগুলো যখন বোমা মারতো, তখন এই সৌগত রায় বলেছিল, না না, ওটা হচ্ছে গরমের জন্য একটু তেতে গিয়ে বিস্ফোরণ হয়ে যায়। তো সেই সৌগত রায় গতকাল তার নিজের এলাকায় পুলিশের কাছে ডেপুটেশন দিতে গিয়ে বুড়ো, চোর, এই সমস্ত স্লোগানে তাকেও শুনতে হলো। আমি ওই অংশটা একবার দেখাবো আপনাদের। চোর যাচ্ছে, চোর যাচ্ছে, গার্লফ্রেন্ড যাচ্ছে, তোমার গার্লফ্রেন্ড যাচ্ছে, চোর मैं कुछ नहीं कर रहा हूँ। দেখলেন, একটা প্রফেসর, তারও কতটা অবনতি হয়েছে যে একটা রাজনৈতিক দল, সেখানে যদি চারটে মানুষও ভালো থাকতো কোনোদিন, ভালো ধরুন ভদ্র, চোর ছিল না যারা, তারাও কিন্তু শেষের দিকে এসে অন্তত তাদের নিজের সুনামটাও আর রাখতে পারেনি। সৌগত রায় হচ্ছে ওদের মধ্যে একজন। সেই কারণে তার শেষ অবস্থায় রাজনীতির জীবনে তাকে চোর শব্দটা নিজের কানে শুনতে হলো এবং হজম করতে হলো। এবং এটা খুব আনন্দের, পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত আনন্দের। তার কারণ, যে শব্দবন্ধ দিয়ে তারা পশ্চিমবঙ্গবাসীকে বা পশ্চিমবঙ্গবাসীর উপর যে অত্যাচার করেছে, এখন পশ্চিমবঙ্গবাসীর সময় এসেছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা কাজটা নিয়মিত পশ্চিমবঙ্গবাসী করছে। আমি আপনাদের সামনে এখানে আজকে অনেক তথ্য দেবো, যদিও একটু প্রতিকূলতার মধ্যেই খবরটা করছি, তাও একটা বেশ কিছু তথ্য দেব। যেমন ধরুন, আপনাদের আমি বলি যে তৃণমূল কংগ্রেসের তো এক একটা রাজনৈতিক নেতার, বড় বড় নেতার, এমএলএ এমপির এক একজন গুন্ডা ধরা ছিল। সেই রকমই একজন বড় গুন্ডা বনি, সে হচ্ছে কাঁচরাপাড়ার গুন্ডা। সেই আপনার
অর্জুন সিংকে সঙ্গে একেবারে মুখোমুখি পাঙ্গা নিত 2024-এর লোকসভা নির্বাচনের সময়ও ভোটারদের প্রভাবিত করার থেকে ওখানকার সমস্ত বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা, সেই বনির রূপ আপনারা দেখেছেন। আমার নাম বনি, যা পারবেন করে নেন, কেউ কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন এরা বুক ঠুকে, মানে এই সমস্ত ক্রিমিনালরা বুক ঠুকে ঘুরে বেড়াতো। আর আজকে আমি দেখাবো দুটো চিত্র পরপর দেখাবো, সেই বনি তাকে আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর হাফ প্যান্ট পরিয়ে স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরানো হচ্ছে। কোথায়? যেখানে দাঁড়িয়ে তোলাবাজি করতেন, যেখানে দাঁড়িয়ে মানুষদের ভয় দেখাতেন, সেইখানটায় তাদেরকে ওরকম কোমরে দড়ি পরে ঘোরানো হচ্ছে হাফ প্যান্ট এবং মানে স্যান্ডো গেঞ্জি পরিয়ে। আমি প্রথমে শোনাবো বনি, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বনির কি রূপ ছিল সেটা শোনাবো। প্রথমে শুনুন একবার। আমার নাম বনি। কি করবি? আমার নাম বনি। আমার কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এখন নাগাল্যান্ডে আপডেট চলছে তোর, তুই কিচ্ছু করতে পারবি না, বাড়াবাড়ি করিস না। দেখলেন, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বনির রূপ। এবার আমি আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারীর সময় এই বনির রূপ। আপনাদের দেখুন, আইনের শাসন প্রতিষ্ঠা কাকে বলে সেটা একবার দেখুন। পশ্চিমবঙ্গের পুলিশ একটু নতুন পদ্ধতি নিয়েছে উত্তরপ্রদেশের থেকে। উত্তরপ্রদেশের জেনারেলি ওরা পা ভেঙে দেয়, আগে হাত পা ভেঙে দিয়ে তারপরে একটু আস্তে আস্তে গাড়িতে তুলে দেয়। পশ্চিমবঙ্গ পুলিশ দেখলাম একটু অন্য ধাঁচে ব্যবস্থা নিয়েছে। এরা জামা প্যান্ট খুলিয়ে দিচ্ছে, ইনার ওয়্যার গুলো পরিয়ে দিয়ে যে যে জায়গায় এরা তোলাবাজি করতো, মানুষের উপর অত্যাচার করতো, সেই জায়গাগুলো এদের ঘোরাচ্ছে। সেই চিত্রটায় বনির এখন চিত্রটা একবার দেখুন। একেবারেই আমার নাম বনি। এই যে সেই বনি দেখছেন তো, কোমরে দড়ি বেঁধে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে তাকে নামানো হচ্ছে। প্রথমে শুরু করা হলো তার পাড়া থেকে, দেখতেই পাচ্ছেন সেই বনি, 24-এর বিশ্ববিখ্যাত সেই বনি, এই কাঁচরাপাড়ার বনি। একেবারে এই তাকে দেখছেন। তোমার নামে যে এখানকার মানুষ অভিযোগ করছে, এই যে তুমি তোলা নিতে এখান থেকে বিভিন্ন কোটা থেকে টাকা দিতে, তোলা টাকা দিতে, আরে বলো না আর কি হবে, তো কিছু বলার নেই। কেন তোমার নেতারা, তোমার নেতারা কোথায়? কে একা একা এটা নামা? তুমি কি, তোমার কোনো আক্ষেপ আছে? দলের জন্য তো অনেক কিছু তোলা তুলেছো, তাই কি আক্ষেপ আছে কোনো? কাদের দিতে টাকা, কাদের নাম করে টাকা তুলেছিল, তারা কোথায় গেল বলো বলো? এইখানেই তো 24 সালে তুমি বলেছিলে আমি বলি। এই যে সেই বনিকে দেখছেন, অর্জুন সিংকে বলেছিল আমার নাম বনি, সেই বনির অবস্থা দেখুন, তার নেতারাও তার পাশে নেই। দেখলেন? তাহলে দেখলেন সৌগত রায়কে চোর চোর বলা। আর সৌগত রায় তো তবু একজন প্রফেসর, সাংসদ এতদিনকার, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক। মানে বোমের ফর্মুলা তিনি জানতেন ভালো করে, সেটা নাকি রোদেও ভালো বেশি বোম নাকি নিজে থেকে ফেটে যেতে পারে বলে নিজে বলেছিলেন, বিরোধীদের জুতোর চামড়া এই সমস্ত বলেছিলেন। কিন্তু এই বনিদা, যারা এক একটা সৌগত রায়, যারা এক একটা মানে তৃণমূল কংগ্রেসের নেতাদের তৈরি করেছিল, তাদের পরিণতিটাও দেখতে পাচ্ছেন এইরকম জায়গায় এসেছে। এইগুলো দেখে যেটা হয়েছে, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত স্পোক্স পার্সনরা রয়েছিল, যারা দিনের পর দিন অত্যাচার, মানুষের ওপর অত্যাচার পরেও বিভিন্ন স্টুডিওতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরে একেবারে তাদেরকে মাথার ওপর তুলে রেখে, আর পশ্চিমবঙ্গের বাকি রাজনৈতিক দলগুলো থেকে পশ্চিমবঙ্গের মানুষের ওপর মানে কি বলবো, ভুল তথ্য পরিবেশন করা থেকে, এবং কেউ একটুকু এদিক থেকে ওদিক করলে তাদের বিরুদ্ধে পুলিশে গিয়ে কমপ্লেন করে এফআইআর রুজু করা থেকে সমস্ত কিছু করতেন। আপনাদের মনে থাকবে, দেখুন একজনের দেখাচ্ছি আমি। এটা হচ্ছে তৃণমূলের একজন মুখপাত্র, তিনি হচ্ছেন অরূপ রায়, অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী কি বলছেন, যে দল ভরসা রেখেছিল তার জন্য কৃতজ্ঞ, পুরসভার পর এবার তৃণমূলের মুখপাত্রের দায়িত্ব ছাড়লেন অরূপ। দেখেছেন, ঘন্টাখানেক সঙ্গে সমানে মোটামুটি প্রায়শই তিনি আসতেন। একেবারে কি যুক্তি, বাপরে, অকাট্য যুক্তি। ভাবতেন যে তার যুক্তিতে সবাই মানে পড়ে, মানে সবাই মানে মানে তাকেই মানতে বাধ্য হচ্ছে, তার কথাতেই বিশ্বাস করে নিচ্ছে। আজকে দেখুন, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে চলে যেতেই পারে, তা বলে একটা পার্টি উঠে যাওয়ার উপক্রম হবে?
যদি না সেই পার্টিটা চোরেদের একটা সমাবেশ যদি না হয়ে থাকে, তাহলে কেন এরা দুদিন আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গলা ফাটাতেন, রাস্তায় দাপিয়ে বেড়াতেন, তারা আজকে হঠাৎ করে কি হলো, একটা ক্ষমতার পরিবর্তন হয়ে যাওয়ার পর এইভাবে তাদের মুখপাত্রের পদগুলো ছেড়ে দিতে হলো? আসলে এদের রাস্তায় বেরোনোটা কার্যত বন্ধ হয়ে গেছে। দেখলেন না সৌগত রায় একেবারে চোর চোর স্লোগান খেলেন। এরা কি বাকি থাকবে নাকি? এরা রাস্তায় বেরোলেই এদেরকে এই শব্দ বন্ধ এদের সহ্য করতে হবে। এবং বিশ্বাস করুন, আমরা জানি না যে এই শব্দ বন্ধ হতেই পারে এদের জন্য যথাযথ এবং প্রযোজ্য, কারণ এটা প্রমাণ করা খুব কঠিন যে তৃণমূল কংগ্রেসের নেতা এবং সে দুর্নীতি করেনি। এইটা প্রমাণ করা কিন্তু অত্যন্ত কঠিন একটা কাজ, মানে বরঞ্চ সোজা এটা কাজ যে তৃণমূল কংগ্রেসের নেতা এবং দুর্নীতি করেছে, পুলিশের পক্ষে তদন্ত করে এটা প্রমাণ করে দেওয়াটা অনেকটা সত্য। ঠিক এরকম ভাবে এই অরূপ চক্রবর্তীর মতোই তৃণমূল কংগ্রেসের ওই স্কোয়ার ফুটে যিনি নাকি তোলা তুলতেন বলে বিভিন্ন রকম তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল শান্তনু সেন। সেই শান্তনু সেন সাংসদ কি সব ভাষা মুখের, বাপরে বাপ, মানে তখন তো দেখে মনে হতো এদের মতো বীর পুঙ্গব কিছু নেই। আর আজকে দেখুন সততার ঝরে পড়ছে গলা দিয়ে। কি লিখেছে দেখুন, ভেঙে চলেছে তৃণমূল, মমতাকে চিঠি লিখে মুখপাত্রের পদও ছেড়ে দিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। আরজি কর নিয়ে বার্তা, ইনি নাকি আরজি কর নিয়ে বার্তা দেবেন। আরে ভাই, বার্তায় যদি দেবেন, আমরা জানি যে আরজি করার সময় যে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডের একটা বৈপরীত্য ছিল, সেই জন্য আপনাকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা এতটা পদের মানে প্রত্যাশী, এতটা লোভী, এই কিছুদিন আগে ভোটের নির্বাচনের আগে যখন প্রচার পর্বে আবারও আপনাকে ফিরিয়ে নেওয়া হলো, আপনি একেবারে লেজ গুটিয়ে চলে আসলেন আবারও প্রচারে পর্বে, এবং সেই প্রচার পর্বে ল্যাজ গুটিয়ে এসে আবারও তৃণমূলের হয়ে একেবারে দরাজ সার্টিফিকেট দিলেন। আর এটা জেনেও যে আরজি করের মতো ঘটনায় তৃণমূল দায়ী, আপনারা জেনেও আবারও নির্বাচনের আগে আসলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করলেন। যেই মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেল, এখন আবারও বলছেন যে আরজি করের প্রবলেম। আসলে আপনাদের মতো মুখোশধারী লোকগুলো সমাজে যত ঘুরছে তত পশ্চিমবঙ্গের জন্য অকল্যাণ। একটা রাজনৈতিক তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতা যদি বিজেপিতে ঠাঁই পায়, তাহলে বুঝবেন যে এটা একেবারেই পশ্চিমবঙ্গের জন্য একটা মানে এটা কিন্তু মানে জাস্টিস হলো না, ইনজাস্টিস করা হবে। যদি কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার এবিপি আনন্দের বুকে গিয়ে এই মুহূর্তের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পলকে কি ভাষায় আক্রমণ করেছিলেন, এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা সকলে দেখে নিয়েছেন। কুণাল ঘোষ কি ভাষায় আক্রমণ করেছিলেন সকলে দেখে নিয়েছেন। সেই কাকলি ঘোষ দস্তিদার যিনি পার্ক স্ট্রিট কাণ্ডে পরিষ্কারভাবে বলেছিলেন, ওই মহিলা, যে মহিলা আক্রান্ত সেই মহিলা বলেছিলেন ক্লায়েন্টের সঙ্গে মানে তার সঙ্গে নাকি দর কষাকষি জনিত প্রবলেম, মানে রেপটাকেও পর্যন্ত মানতে চায়নি, এতটা অসহিষ্ণু এরা ছিলেন। আর এরা আজকে হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম প্রবলেম নিয়ে মুখ খুলতে শুরু করলেন। ভোটের যদি নির্বাচন ফল প্রকাশের 4 দিন আগেও এটা করতেন, তাহলে মেনে নিতাম যে আপনাদের স্পাইন রয়েছে। আপনারা একটাই পরিচয়, আপনারা হচ্ছেন স্বার্থপর, আপনারা ধান্দাবাজ, আপনারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গবাসীর জন্য একেবারে চিন্তার তো প্রশ্নই নেই, নিজের এবং নিজের ব্যক্তিগত নিজের ফ্যামিলির চিন্তা ছাড়া আপনারা দ্বিতীয় কারুর চিন্তা করেন না। এটা একেবারেই মানে প্রমাণিত সত্য। সেই কারণে শ্রমিক ভট্টাচার্যের ওই বক্তব্য যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, এইটা যারা বলছেন তারা অত্যন্ত, আমার মনে হয় এটা কিন্তু একেবারেই উচিত নয়। আপনি ভালো সিপিএম খারাপ সিপিএম বলুন, এটার মানে দাঁড়ায় ভালো সিপিএম আছে খারাপ সিপিএম আছে, ভালো কংগ্রেস খারাপ কংগ্রেস বলুন, তবুও আমি কষ্ট করে মানলেও মেনে নিতে পারি। কিন্তু ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল যারা বলছেন শ্রমিক বাবু, একেবারে পরিষ্কারভাবে আমরা কিন্তু এটাতে সহমত নই। এই বক্তব্য মানে চেঞ্জ করা উচিত, এবং তৃণমূলের তরফ থেকে একটি নেতাকেও আনবেন না। তার কারণ আমি তথ্য দিতে পারি, সুকান্ত মজুমদার আপনি ভাবুন, যখন তিনি রাজ্য সভাপতি হয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন, তার আগে কতজন সুকান্ত মজুমদারকে চিনতেন একটু বলুন তো? তিনি সংঘের কাছের সংঘের লোক ছিলেন, এবং তিনি আরএসএসটা করতেন বলে বিজেপির রাজ্য সভাপতির মতো জায়গাটা পেয়েছিলেন। কিন্তু সুকান্ত মজুমদার এখন যিনি প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি পর্যন্ত তাকে কটা লোক চিনতেন রাজ্য সভাপতি হওয়ার আগে? এই কথাটা কেন বললাম? বিজেপি এখন ক্ষমতায় এসে গেছে। সুকান্ত মজুমদার যখন রাজ্য সভাপতি হয়েছিলেন তখন বিজেপি ক্ষমতায় ছিল না। তো আমার বক্তব্য, বিজেপি এখন ক্ষমতায় এসেছে,
যদি একটা খুঁটি কেউ মনে করে বিজেপি যে একে রাজ্য সভাপতি করব, মানে রাজ্য সভাপতি বলছি কারণ ওটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ পদ বলে, তাহলে ওই খুঁটিটাকেও গোটা পশ্চিমবঙ্গের মানুষ পরিচিত হয়ে যাবেন এবং ওকেই নেতা বলে মানতে শুরু করে দেবেন। কাজে আপনাদের ওই তৃণমূলের মতো একটা নিকৃষ্ট দল থেকে ওদের দলের রাজনৈতিক নেতাদের নিয়ে এসে আপনাদের শূন্যস্থান পূরণ করার মতো এত দুরবস্থা আসেনি। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাংগঠনিক জোর দেখে ভোট দেয়নি। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের এই চোরেদের, যাদের চোর চোর বলে স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ একজোট হয়ে আপনাদের পক্ষে ভোট দিয়েছেন। আপনারা আপনাদের সাংগঠনিক ক্ষমতার জেরে এবারে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেননি। এবং গায়ের দেওয়ালের গায়ে লিখে নিন, আগামী 10টি বছর, কমপক্ষে সংখ্যাটা মানে বছরটা আরো অনেক বেশি হবে, আগামী 10টি বছর আপনাদের পার্টির সংগঠনে কেউ ডেন্ট পর্যন্ত লাগাতে পারবে না। মানে আপনারা চাইলেও পশ্চিমবঙ্গের মানুষকে এটা বোঝাতে পারবেন না যে আপনারা বাজে। এটা এটা আপনারা চাইলেও পারবেন না। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরই ভোট দেবে মিনিমাম 10টি বছর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অপরচুনিটিটার জন্য কোনোদিন কোনো একটা তৃণমূল কংগ্রেসের নেতা যারা পশ্চিমবঙ্গের মানুষকে অত্যাচার করলেন, তাদের একজনকেও নিয়ে আসবেন না। যদি একজনকেও নিয়ে আসেন তাহলে দেখবেন সিপিএম এর কিন্তু ভোটের পার্সেন্টেজ বাড়ছে। দেখবেন যে সিপিএম এর উপর মানুষের তীব্র অনাস্থা, 34 বছরের গ্লানি, এই সমস্ত সহ্য করার পরেও আপনারা যদি এই মানে তৃণমূলের মুখগুলোকে ঢোকাতে শুরু করেন, তাহলে কিন্তু দেখবেন সিপিএম এর দিকে কিন্তু মানুষের চলে যাওয়ার প্রবণতা থাকবে, কিংবা নোটার দিকে। তো সেই কারণে আপনাদের এমন দুরবস্থা হয়নি, এই কাজটা করবেন না। শুধু আরো একটা ভিডিও আমি দর্শকদের জন্য দেখাবো। গতকাল ছিল মানে ঈদ, ঠিক আছে, কুরবানি ঈদ, সেইখানে রেড রোড ফাঁকা। আমি আপনাদের দেখাবো পরিবর্তনটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটা সিপিএম এর শেষ দিক থেকে, জ্যোতি বসু এই কাজটি করে গিয়েছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ তার রিজিমে এইটা চেঞ্জ করেননি। ব্যস্ততম রাস্তা রেড রোডটাকে ব্লক করে দিয়ে সেখানে কিন্তু নামাজ পড়া হতো, সেই অংশটা আজকে দেখুন, সেটা একেবারেই ফাঁকা। এটা প্রথম চিত্র। দ্বিতীয় আরেকটা ইন্টারেস্টিং চিত্র আছে, দেখাবো। আগে এই ফাঁকা রেড রোডটা একবার দেখাবো আপনাদের। হ্যালো, আমি পৌঁছাইনি তো। কোনখানটা আছে? আচ্ছা, দেখলেন? যদি মনে থাকে, এটা এই পর্ব যদি দেখিয়ে থাকি, একেবারেই ফাঁকা রেড রোড, একেবারেই ফাঁকা, সেখানে কিচ্ছু নেই, কোনো জমায়েত নেই, কিচ্ছু নেই। অথচ দেখুন একটা ব্যস্ততম রাস্তাকে বছরের পর বছর আটকে দিয়ে, রাস্তাটাকে আটকে দিয়ে, মানে দুর্গাপুজো কিন্তু কোনো রাস্তার মধ্যে করা হয় না। আপনারা এই সময় অনেকে তুলনা করেন, সিপিএম নেতা ফেতা তুলনা করছে, কোনো দুর্গাপুজো কোনো রাস্তার মেন রাস্তার মধ্যে এখানে কোনো দুর্গাপুজো করা হয় না। দুর্গাপুজো পাশে করা হয়, এবং কোনো রাস্তার মানে রাস্তাটার মধ্যে দুর্গাপুজো আটকে দিয়ে ওখানে একটা মানুষেরও চলাচল নিষিদ্ধ, এরকম কখনো করা হয় না। কিন্তু এইটা করা হয়েছিল। এরপরে চিত্রটা আপনাদের দেখাবো। এই সমস্ত আমাদের সংখ্যালঘু ভাইয়েরা, যারা একেবারে সমানভাবে ইন্ডিয়ান, যারা সমানভাবেই আমাদের সহনাগরিক, তাদের আমি দেখাবো। দেখুন, তারা মানে ব্রিগেডে তাদের নামাজ পড়ার আগে ভারতের পতাকা নিয়ে এরকম ভাবে নাড়াচ্ছেন। এই চিত্রটা কেন আমরা দেখবো না প্রত্যেকবার দুর্গাপুজোর আগে, প্রত্যেকবার নামাজের সময়? কেন দেখবো না? দেখতেই তো পারি। দেখুন তো, এই সংখ্যালঘু ভাইয়েরা এটা তো করলেন, দেখুন। দেখলেন? এইটা হচ্ছে পরিবর্তন। একটা শাসক যদি পিঠের সিট দ্বারা সোজা করে নেয়, তাহলে দেশপ্রেমটা জাগ্রত হয়ে যায় সেই সমস্ত লোকেদেরও, যারা এই দেশকেই নিজেদের মানে দেশমাতৃকা বলে স্বীকার করতো না, তাদের পিঠেও কিন্তু সিটদাঁড়াটা তৈরি হয়ে যায়। ঠিক আছে? তো সেই কারণে একটা শাসক যারা প্রকৃত অর্থে দেশমাতৃকার সম্মান করতে পারে, এই রকম একটা শাসক, ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো এই রকম মানে কি বলবো, দুবিধাবাদী নয়, যারা নিজের পূর্বপুরুষরা অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসেছিলেন, আর এখানে দাঁড়িয়ে গোমাংস খেয়ে তারা কতটা
মানে ওদের সমর্থন করেন সেটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই দুমুখ নীতির জন্য নয়, এই দুমুখ নীতি নয়, নীতি হবে একটাই, সেটা হচ্ছে মানে সংবিধান যা বলে সংবিধানকে মেনে যতটা সংবিধান আমাদের পারমিট করে তা সেটাকে উল্লঙ্ঘন না করে সেইটাকে ম্যানেজ করে চলা। তবে একটাই, এই সংবিধানকে মানে পুরো বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল কংগ্রেস এই 15টা বছর যা করলো, আমি জানি না এখানে জেলের সাজাটাও কম হবে কিনা, মানে যারা এই কাজটা করলেন ফাঁসির সাজা হওয়াটা প্রয়োজন কিনা, এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের আস্তে আস্তে প্রশ্নটা ওই দিকে যাবে। তার কারণ যেভাবে বিরাট অংশের লোকজন ধরা পড়ে যাচ্ছে, আমাদের এবার প্রশ্নটা এই জায়গায় নিয়ে যেতে হবে যে আজীবন জেলের সাজা নাকি ফাঁসির মতো সাজাটাও এদের জন্য যথেষ্ট কিনা, এই প্রশ্নটাও একটা দিন উঠবে। আজকে হয়তো তুলছি না, তথ্য পরিসংখ্যান দিয়ে আগামী দিনেও তুলবো। আর আপনাদের জন্য আলোচনার বিষয়বস্তু হিসেবে এই প্রশ্নটা আজকে রেখে গেলাম। সবাই কমেন্ট করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।